ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। আজকের এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যেগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে, যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে বহু প্রশ্ন বারবার রিপিট হয়, সেই বিষয়গুলো এক নজরে এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখে নেব একবার। অর্থাৎ এই ভিডিওটার মাধ্যমে কি হবে যে কম সময়ের মধ্যে পুরো চ্যাপ্টারটার একটা চটপট রিভিশন মতো হয়ে যাবে। তো কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করব না, যেখান থেকে প্রশ্ন মেনলি বেশিরভাগ জিজ্ঞেস করা হয় এই চ্যাপ্টারের, ঠিক আছে? তো এটা প্রথম চ্যাপ্টার জড়বিজ্ঞানের ক্লাস 10-এর পরিবেশের জন্য ভাবনা। তো প্রথমে দেখো কি রয়েছে, যেগুলো মূল বিষয়, যেগুলো জানা দরকার। ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে এলপিজির মূল উপাদান কি। এলপিজি বা যেটাকে আমরা জানি যে রান্নার গ্যাস বলা হয়, তো এখান থেকে প্রশ্ন আসে অনেকবার। তো প্রথম যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এলপিজি, দেখো লেখা আছে এলপিজির পুরো নাম কি। না, এলপিজির পুরো ফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করা হয় অনেকবার। তো এলপিজির পুরো নাম বললে কি উত্তর হবে? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে এলপিজির পুরো নাম। আচ্ছা, এবার প্রশ্নটা কি রয়েছে যে এলপিজির মূল উপাদান কি, অর্থাৎ এলপিজির মধ্যে বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে কি কি থাকে। তো এখানে 2 নম্বর পয়েন্টে লেখা আছে যে এলপিজি গ্যাস সাধারণত কি কি দিয়ে তৈরি? প্রোপেন, যার সংকেত C3H3। দ্বিতীয় হচ্ছে বিউটেন, যার সংকেত C4H10 এর মিশ্রণ। অর্থাৎ এলপিজি গ্যাসের মধ্যে দুটো উপাদান মূলত থাকে, এক হচ্ছে প্রোপেন আর দ্বিতীয় হচ্ছে বিউটেন। কিন্তু এখানে দেখো 3 নম্বর পয়েন্টে কী লেখা রয়েছে, প্রোপেন কত ভাগ রয়েছে? প্রায় 48% প্রোপেন রয়েছে এবং বিউটেন রয়েছে 50%। তাহলে 48% প্রোপেন আর বিউটেন রয়েছে 50%। তো আর কিছু কিছু ক্ষেত্রে পেন্টেন থাকে খুব সামান্য, সেটা হচ্ছে 2%। যেহেতু এটা 2% খুব কম, সে কারণে এটাকে হিসেবের মধ্যে অনেক সময় ধরা হয় না। তো মূলত তাহলে এলপিজি গ্যাসের উপাদান বললে আমরা দুটো মনে রাখবো, এক হচ্ছে প্রোপেন আর হচ্ছে বিউটেন। কিন্তু যদি আমাদেরকে একটা উত্তর দিতে হয় যে এলপিজির মূল উপাদান কি, অর্থাৎ যদি এমসিকিউ প্রশ্ন থাকে, হ্যাঁ, যদি এমসিকিউ প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমরা কোন উত্তরটা দেবো? সেক্ষেত্রে উত্তর দেবো আমরা বিউটেন। বিউটেন কেন উত্তর দেবো? কারণ দেখো প্রোপেন রয়েছে 48%, বিউটেন রয়েছে 50%, মানে বিউটেন অনেক বেশি রয়েছে। তাহলে এক কথায় যদি উত্তর দিতে হয়, মানে এমসিকিউ যদি প্রশ্ন থাকে বা 1 নম্বরের যদি প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে আমরা বলবো যে এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন, ঠিক আছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে বিউটেন। কিন্তু এইগুলোও খেয়াল রাখতে হবে আমাদেরকে যে এলপিজি গ্যাসের মধ্যে প্রোপেন এবং বিউটেন এই দুটো মূলত থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে অল্প পরিমাণে কি থাকে না, পেন্টেন উপাদান থাকে। পরের যেটা দেখো ইম্পর্টেন্ট টপিক রয়েছে বা ইম্পর্টেন্ট যেটা বিষয় রয়েছে এই চ্যাপ্টার থেকে, অনেক প্রশ্ন আসে মিথেন হাইড্রেট থেকে, প্রশ্ন আসে অনেকবার যে মিথেন হাইড্রেট থেকে কি কি খেয়াল রাখতে হবে পরীক্ষার জন্য। 1 নম্বর হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখা দরকার। মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4 23H2O। তো মিথেন হাইড্রেটের সংকেত, এটা 1 নম্বর পয়েন্ট খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট এটা, যে মিথেন হাইড্রেটের সংকেত কি, 4CH4 23H2O। এবার মিথেন হাইড্রেটকে আমরা জানি কি বলে, এটাকে মিথেন হাইড্রেটকে বলে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয়। তাহলে যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে কাকে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয়, তো উত্তর হবে মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেটের সংকেত জিজ্ঞেস করলে উত্তর 4CH4 23H2O। আর মিথেন হাইড্রেটটা কি না, মিথেন হাইড্রেট হচ্ছে যে সমুদ্রের তলদেশে পাললিক শিলা স্তরে মিথেন গ্যাস বরফের মতো কেলাসাকার আকারে কি হয় না, সঞ্চিত অবস্থায় থাকে। তো সেটাকে মিথেন হাইড্রেট বলা হয় এবং এর চলতি নাম হচ্ছে ফায়ার আইস বা আগুনে বরফ। তো এখান থেকে একটা প্রশ্ন আসে, দেখো এই প্রশ্নটা 2 নম্বরের প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয় কেন। তো এই উত্তরটা নিজেরাই তোমরা পারবে, বইয়ের মধ্যে আছে, ফলে উত্তরটা এখানে লেখা নেই, এটা নিজের ভাষায় বলতে হবে তোমাদেরকে, বইয়ে এটা উত্তর আছে, দেখে নেবে এটা। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন। তো মিথেন হাইড্রেট বা ফায়ার আইস থেকে এই 2-1টা পয়েন্ট খেয়াল রাখতে হবে, এগুলোই যথেষ্ট। তো 1 নম্বর হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত কি, মিথেন হাইড্রেটকে কি নামে ডাকা হয়? ফায়ার আইস বা আগুনে বরফ, ঠিক আছে? এর হচ্ছে রাসায়নিক নাম মিথেন হাইড্রেট আর চলতি নাম হচ্ছে ফায়ার আইস। এবং 3 নম্বর কি খেয়াল রাখতে হবে, যে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন। এটা গেল মিথেন হাইড্রেট থেকে কি কি গুরুত্বপূর্ণ বিষয়।
নেক্সট যেটা আসবো যে ওজোন স্তর। ওজোন স্তর খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এই চ্যাপ্টারের। ওজোন স্তর থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসে, 1 নাম্বার 2 নাম্বারের অনেক প্রশ্ন আসে ওজোন স্তর থেকে। তাহলে ওজোন স্তর থেকে দেখো অনেকগুলো পয়েন্ট এখানে লেখা আছে, সবগুলোই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। তো ফার্স্ট যেটা দেখো ইম্পর্টেন্ট কি না, এটি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় না, ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তর রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত একটা স্তর। তাহলে ওজোন স্তর কোথায় রয়েছে না, ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারেতে, ট্রপোস্ফিয়ার একদম প্রথমের স্তর, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যেই এই ওজোন স্তর নামক যে স্তরটা আছে সেই স্তরটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। এবং এর কাজ কি, কাজ দেখো লেখা আছে যে ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি শোষণ করে। তাহলে ওজোন স্তরের কাজ হচ্ছে যে সূর্য থেকে আগত ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি সেটাকে শোষণ করে এবং পৃথিবীতে আসতে বাধা দেয়, এটা হচ্ছে ওজোন স্তরের কাজ। এবার এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে শূন্যস্থান পূরণ বা এমসিকিউ আসে যে ওজোন স্তর তৈরি হয় কোন বিক্রিয়া দ্বারা। তো এর উত্তর হবে যে ওজোন স্তর তৈরি হয় আলোক রাসায়নিক বিক্রিয়া দ্বারা। বিক্রিয়াটার নাম হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া বা ফটোকেমিক্যাল রিয়াকশন। ওজোন স্তর তৈরি হয় কোন বিক্রিয়া দ্বারা, উত্তর হবে আলোক রাসায়নিক বিক্রিয়া। 3 নম্বর পয়েন্ট, এটা খুবই আরও ইম্পর্টেন্ট, এটা 3টে স্টার দিচ্ছি আমি এটাতে, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ তৈরি হয় এই 3 নম্বর পয়েন্টটা থেকে। কি না, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন কোন গ্যাস, ওজোন স্তর ধ্বংস করে কোন কোন গ্যাসগুলো খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে সিএফসি, যার পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন, মানে নাম এবং সংকেত দুটোই মনে রাখতে হবে। সিএফসি পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। তৃতীয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, যার সংকেত NO, এবং 3 নম্বর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, যার সংকেত হচ্ছে NO2। এই যে হ্যালোন গ্যাস সমূহ, এটা অনেক সময় পরীক্ষায় পড়ে কিন্তু এটা খুব কম আসে পরীক্ষায়। মেনলি যেটা মনে রাখতে হবে 3টে নাম, এক হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন, 2 হচ্ছে নাইট্রিক অক্সাইড বা NO, এবং 3 নম্বর যেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2, সংকেত হচ্ছে NO2। তো এরা হচ্ছে এই 3টে গ্যাস মূলত ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। পরের যেটা পয়েন্ট, যে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কে। দেখো এই 3টে যে গ্যাস বললাম, এই 3টে গ্যাস হচ্ছে ওজোন স্তর ধ্বংস করে, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কে, তখন এই 3টের মধ্যে উত্তর হবে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন, কারণ এটা ওজোন স্তরকে সবথেকে বেশি ক্ষতি করে। ফলে বলা হয় যে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কে না, সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। লাস্ট যেটা পয়েন্ট রয়েছে এটাও খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা জানো এটা বইয়ের মধ্যে আছে। ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় কোন এককে, ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। ডবসন একক লেখা আছে, যে ওজোন স্তরের ঘনত্ব বললে উত্তর হবে ওজোন স্তরের ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন একক বা ডবসন ইউনিট। এটা গেল ওজোন স্তর থেকে কী কী জিনিস মনে রাখতে হবে। পরের যেটা পয়েন্ট আসছে যে গ্রিন হাউস গ্যাস, এটাও খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, ঠিক আছে। এই যে চ্যাপ্টারটা আছে এখানে গ্রিন হাউস গ্যাস থেকে অনেক প্রশ্ন আসে। তো ফার্স্ট কাজ হচ্ছে যে গ্রিন হাউস গ্যাসের উদাহরণ, মূল যে গ্রিন হাউস গ্যাস আছে, অনেক গ্রিন হাউস গ্যাস আছে, তার মধ্যে যেগুলো মেনলি গুরুত্বপূর্ণ সেগুলো মনে রাখতে হবে এখানে। কী কী রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সংকেতও খেয়াল রাখতে হবে CO2। ব্র্যাকেটে দেখো লেখা আছে 50%। 50% কথাটার মানে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যে ভূমিকা গ্রিন হাউস গ্যাস হিসেবে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা 50%, এটাই সব থেকে মূল গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড CO2। এরপরে যেটা আছে জলীয় বাষ্প বা সংকেত বললে উত্তর হবে H2O। সিএফসি এর পুরো নাম আমরা আগেরটাতেই দেখেছি যে সিএফসির পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন। মিথেন গ্যাস হচ্ছে গ্রিন হাউস গ্যাস, এর সংকেত CH4। ওজোন গ্যাসও হচ্ছে গ্রিন হাউস গ্যাস, ওজোন গ্যাসের সংকেত O3, এবং নাইট্রাস অক্সাইড N2O। তো এই নামগুলো মূলত মনে রাখা দরকার, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, সিএফসি, মিথেন, ওজোন গ্যাস এবং নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস কী করে না, গ্রিন হাউস গ্যাস আমরা জানি যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। তো প্রধান গ্রিন হাউস গ্যাস দেখো এটা লেখাই রয়েছে, আমি যেটা এক্ষুনি বললাম যে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, বা CO2, এটা হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, এর ভূমিকা কত 50%। গ্রিন হাউস গ্যাসগুলো কী করে না, গ্রিন হাউস গ্যাস দেখো বলেছে গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী, গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী কি না, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি বা আয়ার রশ্মি বা ইনফ্রারেড রে। তো গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন যেটাকে বলে সেটার জন্য মূলত কোন রশ্মি দায়ী, এটা প্রশ্ন আসে যে গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী কোন রশ্মি। তো
একই উত্তর একটাই বিভিন্ন রকমভাবে লেখা যায়, তো সেগুলো প্রত্যেকটা এখানে লেখা আছে। একটা উত্তর হতে পারে কি, যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি। এক হতে পারে আয়ার রশ্মি, আয়ার রশ্মিরই পুরো নাম হচ্ছে ইনফ্রারেড রে। একই হচ্ছে অ্যান্সার, সেটাকে বাংলা এবং ইংরেজিতে দুটো ফর্মে লেখা আছে, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে। সংক্ষেপে লিখলে সেটা হবে আইআর রশ্মি। এবার এখান থেকে কি মানে লং কোশ্চেন কি আসতে পারে, যে বিশ্ব উষ্ণায়নের কারণ এবং ফলাফল সংক্ষেপে আলোচনা করো। তো এগুলো বই থেকে নিজেরা তৈরি করতে পারবে এর উত্তরটা, যে বিশ্ব উষ্ণায়নের কারণ কি, ফলাফল কি, বা এরকমও প্রশ্ন আসতে পারে যে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার। এই ধরনের প্রশ্নগুলো বইয়ের মধ্যে রয়েছে, উত্তর অনায়াসে এগুলো তোমরা নিজেরা রেডি করে নিতে পারবে। পরের যে বিষয়টা রয়েছে এই চ্যাপ্টারের, যে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কোনগুলো? জীবাশ্ম জ্বালানি হচ্ছে যেগুলো পৃথিবীর ভূগর্ভ থেকে উত্তোলন করা হয় এবং যেখান থেকে শক্তি উৎপন্ন করা হয় বা সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানি মূলত উদাহরণ কী কী রয়েছে? কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানির উদাহরণ। এবার এখান থেকে কিছু শর্ট ফর্ম রয়েছে যেগুলোর ফুল ফর্ম পরীক্ষায় আসে বা জেনে রাখা দরকার। এক হচ্ছে সিএনজি। সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এবার সিএনজির মূল উপাদান কি? সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন। মিথেনের সংকেত আমরা জানি CH4। তো একদম প্রথমে যেটা আমরা দেখলাম যে এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন, আর সিএনজি বললে বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বললে তার উত্তর হবে যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের মূল উপাদান হলো মিথেন। নেক্সট যেটা সিবিএম, ফুল ফর্ম হচ্ছে কোল বেড মিথেন। সিবিএম এর ফুল ফর্ম কোল বেড মিথেন। এবং লাস্ট যেটা ওডিএস, ওডিএস কথার অর্থ হচ্ছে ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স। ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স মানে সেই সমস্ত উপাদান যেগুলো ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে বা ওজোন স্তরকে ক্ষয় করে, সেটাকেই ইংরাজিতে লেখা হয় ওডিএস, যার পুরো নাম হচ্ছে ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স। এটা গেল জীবাশ্ম জ্বালানি থেকে কী কী মনে রাখা দরকার। নেক্সট আছে যে জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য। ব্যাপারটা কি, যে তাপন মূল্য কি না, কোনো জ্বালানি, এখানে প্রশ্ন লেখা আছে যে কোনো জ্বালানির তাপন মূল্য কাকে বলে। যে কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি, যে কোনো জ্বালানিকে বা জীবাশ্ম জ্বালানিকে সম্পূর্ণ যদি আমরা দহন করি তো যতটা তাপ উৎপন্ন হবে প্রতি কেজিতে, সেই পরিমাণ তাপকে বা তাপ শক্তিকে বলা হয় ওই জ্বালানির তাপন মূল্য। এবার তাপন মূল্যের একক রয়েছে, তাপন মূল্যের একক রয়েছে জুল পার কেজি, তারপরে অনেক সময় জুল পার গ্রাম লেখা হয়, জুল পার কেজি, জুল পার গ্রাম বা কিলো জুল পার কেজি, যে কোনো একটা বলা যেতে পারে। তিনটেই সঠিক উত্তর, কোনো নির্দিষ্ট এখানে একক নেই। জুল পার কেজিও বলা যায়, কখনো বলা যায় কিলো জুল পার কেজি বা জুল পার গ্রাম। তো এগুলো হচ্ছে তাপন মূল্যের একক, অনেকবার আসে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তাপন মূল্যের একক থেকে। আর এই যে যে লাইনটা লেখা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, যে এখান থেকে কি প্রশ্ন খেয়াল রাখতে হবে, যে এখানে দেখো অনেকগুলো জীবাশ্ম জ্বালানির নাম লেখা আছে এবং গ্রেটার দ্যান চিহ্ন আছে। এর মানে কি, যে এখানে কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য বেশি সেই অনুযায়ী সাজানো আছে। তো কাঠের থেকে তাপন মূল্য বেশি হচ্ছে কয়লা, কয়লার থেকে তাপন মূল্য বেশি পেট্রোল, পেট্রোলের থেকে বেশি তাপন মূল্য কেরোসিন, এইভাবে পরপর লাইনটা চলছে। তারপরে হচ্ছে ডিজেল, ডিজেলের থেকে বেশি তাপন মূল্য সেটা হচ্ছে এলপিজি গ্যাস, আর তার থেকেও সব থেকে বেশি তাপন মূল্য কার না, হাইড্রোজেন গ্যাস। এবার এখান থেকে প্রশ্ন কীরকম আসবে, হয়তো 4টে অপশান দেওয়া থাকবে, জিজ্ঞেস করবে যে এর মধ্যে কোনটি তাপন মূল্য বেশি, তো দেখতে হবে ওই 4টে নামের মধ্যে কোন নামটা এখানে পরপর সাজানো আছে সেই অনুযায়ী উত্তর বলতে হবে। তো এই সিরিজটা পুরোটা খেয়াল রাখতে হবে, যে কাঠ, কয়লা, পেট্রোল, কেরোসিন, ডিজেল, এলপিজি এবং লাস্ট হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, তো এটা হচ্ছে তাপন মূল্যের, এটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা খেয়াল রাখতে হবে, এটা প্রশ্ন আসে অনেক এখান থেকে। নেক্সট যেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এটা একদম প্রথমেই রয়েছে এই চ্যাপ্টারের। ঠিক আছে, যে বায়ুমণ্ডলকে কটা ভাগে ভাগ করা হয় পুরো স্তরটাকে, আমরা জানি ট্রপোস্ফিয়ার, তারপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, এইভাবে অনেকগুলো স্তর রয়েছে। এবং সেইখান থেকে কি কি পয়েন্ট মনে রাখতে হবে, যে ট্রপোস্ফিয়ার থেকে কি কি বিষয় পরীক্ষায় আসে খেয়াল রাখতে হবে। কি দেখো, প্রথম যেটা আছে যে ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলে, এবং এখানে একটা প্রশ্নও লেখা আছে যে ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কেন। তাহলে যদি বলে ক্ষুদ্রমণ্ডল কাকে বলে, তো ট্রপোস্ফিয়ার, এটা ট্রপোস্ফিয়ার থেকে 1 নম্বর পয়েন্ট খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কি,
যে ট্রপোস্ফিয়ারে জলবায়ু নিয়ন্ত্রিত হয়, যেহেতু এটা বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তর এবং পৃথিবীর একদম সবথেকে কাছের স্তর, তো সেক্ষেত্রে বলা হয় এটা বায়ুমণ্ডলে কি না জলবায়ু নিয়ন্ত্রণ করে। এবং এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি যদি জিজ্ঞেস করা হয়, উত্তর হবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে কি হয় না উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা যত বাড়বে উষ্ণতা হ্রাস পায়। এবং কত হ্রাস পায় না প্রতি কিলোমিটারে প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস, 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমতে থাকে। 4 নম্বর পয়েন্ট, এই স্তরে বায়ু দূষণ সবচেয়ে বেশি হয় এবং এই স্তরে বায়ুর চাপ সবথেকে বেশি। তো এগুলো ছিল ট্রপোস্ফিয়ার থেকে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষায় আসে। নেক্সট, ট্রপোস্ফিয়ারের পরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ারকে যেমন বলে ক্ষুদ্রমণ্ডল, তেমনি স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে। এবং এই প্রশ্নটাও এখান থেকে আসে যে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন, তো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। দ্বিতীয় কি, যে ট্রপোস্ফিয়ারেতে জেট বিমান চলাচল করে। তা প্রশ্ন আসে কি, যে জেট বিমান বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে, তো উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বর, যে এই স্তরে কি হয় উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। এখানটা ইম্পর্টেন্ট, ট্রপোস্ফিয়ারেতে কি ছিল যে উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পায়, স্ট্র্যাটোস্ফিয়ারে উল্টোটা, উচ্চতা বাড়ার সাথে সাথে এখানে উষ্ণতা কি হয় না উষ্ণতা বৃদ্ধি পায়। এবং এই স্তরে কি হয় ওজোন স্তর দেখা যায়। আমরা ওজোন স্তর যখন দেখলাম একটু আগে, ওজোন স্তর সম্বন্ধে যেগুলো পড়লাম, তো ওজোন স্তরের প্রথমেই লেখা ছিল যে ওজোন স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ারেরই অন্তর্গত একটা স্তর। তো ওজোন গ্যাস সবথেকে বেশি কোথায় পাওয়া যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে। এগুলো গেল স্ট্র্যাটোস্ফিয়ার থেকে। এবং এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন। নেক্সট আছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে অনেকবার, যে বায়ুমণ্ডলের সবথেকে ঠান্ডা স্তর কোনটা বা কোন স্তরের উষ্ণতা সবথেকে কম, তো উত্তর হবে মেসোস্ফিয়ার। এবং যেহেতু এটা সবথেকে ঠান্ডা বা সবথেকে তাপমাত্রা এখানে কম, ফলে কি হয় উল্কাপিণ্ড এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। এই দুটো পয়েন্ট আমাদেরকে মেসোস্ফিয়ার স্তর থেকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট কি না, মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর এবং এই স্তরে উল্কাপিণ্ড এসে পুড়ে ছাই হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। তো এটা গেল মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার থেকে। এরপরে কি রয়েছে, এরপরের যে স্তরটা রয়েছে থার্মোস্ফিয়ার বা আরেকটা নাম আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার দুটো একই স্তর, দুটো আলাদা আলাদা নাম নয়, মানে একই স্তরের দুটো নাম, থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার একই। তো এই স্তরে কি হয়, গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে। আয়নিত অবস্থায় থাকে মানে চার্জ অবস্থায় থাকে, ফলে কি হয় এই স্তরের অপর নাম আয়নোস্ফিয়ার। যেহেতু আয়নিত অবস্থায় থাকে তাই এই স্তরের নাম আয়নোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার নামেও ডাকা হয়। আচ্ছা, এখান থেকে দেখো, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়। তো প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, তো উত্তর হবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, যে কোনো একটা উত্তর লেখা যেতে পারে। এবং এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট, যে এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে, সেটারও উত্তর হবে থার্মোস্ফিয়ার লিখলেও ঠিক হবে, আয়নোস্ফিয়ার লিখলেও উত্তরটা ঠিক হবে। নেক্সট, আর দুটো স্তর আছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার থেকে কি খেয়াল রাখতে হবে না, ম্যাগনেটোস্ফিয়ার থেকে একটাই পয়েন্ট খেয়াল রাখতে হবে, যেখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়, এটুকুই শুধু। ম্যাগনেটোস্ফিয়ার থেকে এই প্রশ্নটাই আসে যে এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। এবং লাস্ট যে স্তর বায়ুমণ্ডলের, এটা সব থেকে বাইরের স্তর, সেই স্তরের নাম কি, এক্সোস্ফিয়ার। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলের সবথেকে বাইরের স্তরের নাম কি, তো উত্তর হবে এক্সোস্ফিয়ার। এবং এই স্তরে কি হয়, কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়। তো কৃত্রিম উপগ্রহ বললে এক্সোস্ফিয়ার এবং সবথেকে বাইরের স্তর বললে এক্সোস্ফিয়ার। এগুলো ছিল বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। মোটামুটি এই যে পয়েন্টগুলো যেগুলো বললাম, এগুলো অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে এখান থেকে বেশি রিপিট হয় প্রশ্ন। আরও ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে এই চ্যাপ্টারের, সেগুলো থেকে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো এবার দেখো প্রশ্ন কীরকম আসে, শর্ট প্রশ্ন কয়েকটা রয়েছে এখানে এমসিকিউ আকারে। দেখো যে বায়োগ্যাসের মূল উপাদান কী, তো আমরা জানি বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, এটার উত্তর হবে এ। বলেছে নিচের কোনটি ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে, তো এটা আমরা একটু আগেই দেখেছি যে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে হচ্ছে সিএফসি, তো এটার উত্তর হবে বি। বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, তো বায়োগ্যাস উৎপাদনে ব্যাকটেরিয়া যেটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, তো এইটা হবে উত্তর মিথানোজেনিক ব্যাকটেরিয়া, অপশান এ। মিথোজেনেটিক বা মিথোজেনিক এগুলো ভুল উত্তর, সঠিক উত্তর হবে মিথানোজেনিক, তো উত্তর হবে অপশান এটা। আর
4 নম্বর রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। এইমাত্র আমরা দেখলাম যে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় না, আয়নোস্ফিয়ার স্তরে। আয়নোস্ফিয়ার, বা এখানে আরও একটা উত্তর আমি কি লিখতে পারি, যে আয়নোস্ফিয়ারেরই অপর নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ার অপশান দেওয়া থাকলেও সেটাও ঠিক উত্তর হবে, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। আচ্ছা, এটাও এক্ষুনি করলাম যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, সবথেকে ঠান্ডা স্তর কোনটা, না এটা হবে মেসোস্ফিয়ার। আর কোন জ্বালানি তাপনমূল্য সবচেয়ে বেশি, তো দেখো এখানে কোন জ্বালানি তাপনমূল্য সবথেকে বেশি, উত্তর হবে এলপিজি। কারণ যে লাইনটা আমরা পড়েছিলাম, একটা পরপর সিরিজ ছিল, সেখানে তাপনমূল্যে দেখো এই যে লাইনটা ছিল, এখানে এলপিজি সবথেকে শেষে আছে, মানে যেই অপশানগুলো এই প্রশ্নতে আছে তাদের মধ্যে এলপিজি সবথেকে লাস্টে। তো যদি হাইড্রোজেন গ্যাস এই অপশানে থাকতো তাহলে হাইড্রোজেন গ্যাস উত্তর হতো। যদি হাইড্রোজেন গ্যাস এই প্রশ্নটার অপশানে থাকতো তাহলে হাইড্রোজেন গ্যাস উত্তর হতো, কিন্তু হাইড্রোজেন গ্যাস তো অপশানে নেই, তাহলে উত্তর হবে এলপিজি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এলপিজি হবে তাপনমূল্য সবথেকে বেশি। এই রকম ধরনের প্রশ্ন এখানে আসে মোটামুটি এই চ্যাপ্টারটার থেকে। আরও ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন অনেক আছে। তো মেনলি এই জিনিসগুলো একবার কম সময়ের মধ্যে রিভিশন দিয়ে দিলে এই চ্যাপ্টার থেকে অনেকটাই প্রশ্ন কমন আসার চান্স থাকছে।